হেই হোয়াটসঅ্যাপ। আজকে রাত্রে মাঠে নামতেছে বার্সেলোনা। ইন্টারন্যাশনাল ব্রেকের পরে এটাই তাদের ফার্স্ট ম্যাচ। যদিও ইন্টারন্যাশনাল ব্রেক শেষ হয়েছে, এটা খুব বেশি দিন হয় নাই, এই তো শেষ হইল মাত্র। তো আজকে রাত্রে বার্সেলোনা মাঠে নামতেছে জিরোনার এগেনস্টে। বর্তমানে লা লিগাতে বার্সেলোনার টেবিল টপে আছে। তো স্পেনে যতগুলা ক্লাব আছে সব ক্লাবের মধ্যে একদম সর্বোচ্চ পর্যায়ে স্বস্তিতে আছে বার্সেলোনা। তো তারা তাদের একদম স্বস্তি যেই রকম নিয়ে মাঠে নামবে, ঠিক সেই রকম একদম উপরের লেভেলের মন মানসিকতা এবং মনোবল নিয়েই মাঠে নামবে, এটা বলাই যায়। 4টা ম্যাচ তারা খেলছে। 4টা ম্যাচের মধ্যে প্রত্যেকটাতে 3 পয়েন্টস করে, টোটাল 12 পয়েন্টস তারা ইতিমধ্যে নিজেদের করে নিয়ে নিছে। তো তাদের পয়েন্টস একদম মানে সব থেকে বেশি। তো এটা তাদের একটা বাড়তি হচ্ছে সুবিধা, এটা তো বলতেই হয়। আমরা বিগত সময়গুলোতে মানে যে 4টা ম্যাচ হইল, ওইখানে তো আমরা বেশ কিছু প্লেয়ারকে দেখতে পারিনি, তারা তো ইনজুর্ড ছিল। তো ইনজুরির কারণে তারা মাঠে নামতে পারেনি, এটা হচ্ছে বার্সেলোনার জন্য একটা খারাপ খবর ছিল। তো এই ম্যাচের জন্য, জিরোনা ম্যাচের জন্য যে স্কোয়াডটা দেওয়া হয়েছে, এইখানেও কিছু প্লেয়ার নাই। তারা না থাকার মূল কারণটা হইতেছে ইনজুরি। তো এইটাও বার্সেলোনাকে একটা সুবিধা দেয়া থেকে বঞ্চিত রাখলো। আমরা গবিকে দেখছিলাম, সে মানে প্র্যাকটিস করতেছে। তো প্র্যাকটিস তার চলমান আছে, কিন্তু সেই স্কোয়াডে নাই। আজকে জিরোনার এগেনস্টে যেই ম্যাচটা আছে, এইখানে সে স্কোয়াডে নাই। তার তার মাঠে নামাটা হইতেছে না। কিন্তু পেদ্রি আছে, পেদ্রিকে তো আমরা আগেও দেখছিলাম। পেদ্রি যথেষ্ট সলিড আছে। পেদ্রির কারণে মাঝখানের ভারসাম্যটা বার্সেলোনার অনেক বেশি থাকতেছে। যতগুলা পজিশন আছে মাঝখানে, সবগুলার সাথে পেদ্রির কানেক্টিভিটিটা খুবই স্ট্রং, যেটা বার্সেলোনাকে ডমিনেট করতে অনেক বেশি হেল্প করে। এবং এই বিষয়টা বিগত সময়গুলোতে বা ম্যাচগুলোতে খুব বেশি ফুটে উঠছিল। তো আজকের ম্যাচে এটা কতটুকু হইতে পারে সেটাও একটা বিষয়, যেহেতু ইন্টারন্যাশনাল ব্রেকের কারণে একটু গ্যাপ ছিল। তো গ্যাপের জন্য কোনো সমস্যা হয় কি না সেটাও একটা দেখার বিষয়। আমরা গতকালকে দেখছিলাম যে রিয়াল মাদ্রিদ তারা রিয়াল সোসিয়েদাদের এগেনস্টে যেটা ম্যাচটা খেললো, ওইখানে ফার্স্ট হাফে তাদের অনেক ভুগতে হয়েছে। তারা একটু মানিয়ে নিতে মোটামুটি 45 মিনিটস লেগে গেছিলো। পরের হাফে গিয়ে তারা ম্যাচে ফিরল এবং 3 পয়েন্টস বের করে নিল। তো এমনটা বার্সেলোনার সাথে হয় কি না সেটাও একটা দেখার বিষয়, অবশ্য সময় বলে দিবে। তাছাড়া বার্সেলোনা মোটামুটি সবাই এখন ফর্মে আছে। কেউ থেকে কেউ কম না, একদম যে পাশে রেখে কথা বলার মতো তা না। মোটামুটি বলা যায় সবাই, বিশেষ করে যদি একদম স্ট্রাইকিং পজিশনটা নিয়ে কথা বলি, রবার্ট লেভানডস্কি, সে তো যথেষ্ট গোল পাইতেছে। বিগত ম্যাচগুলোতে তার গোল আছে। আজকে কী করে সেটাই দেখা যাক। তার কাছে বিগ কোনো চান্স আসলে সেটা মিস হয় না, বা মিস হওয়ার সম্ভাবনা যে থাকে তাও বলতে পারতেছি না। সে গুলে কনভার্ট করে ফেলে, এইটা আমরা অনেক আগে থেকেই দেখতেছি। সে বার্সেলোনাতে আসার আগে তো বায়ার্ন মিউনিকে ছিল। বায়ার্ন মিউনিকের হয়েও তার গোল রেশিওটা অনেক বেশি। তো এটা বার্সেলোনাকে অনেক বেশি হেল্প করতেছে। তো আজকের ম্যাচে কী করতে পারে সেটাই এখন একটা দেখার বিষয়। গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগেন, সে যথেষ্ট পরিমাণ যে ফ্রুটফুল বা ন্যাচারাল তা কিন্তু বলতে পারতেছি না। তবে আশা করতেছি যে সে হয়তো মানিয়ে নিতে পারবে এবং তার স্বাভাবিক অবস্থানে ম্যাচে ফিরতে পারবে, যেটা খুবই দরকার। বার্সেলোনার জন্য তো অবশ্যই দরকার। গোলকিপারের যে পারফরমেন্সটা, এটা ম্যাচের রেজাল্ট বের করে নিতে অনেক বড় ভূমিকা পালন করে। স্কোরিং করলে রেজাল্ট আসে, স্কোরিং না করলে রেজাল্ট আসে না। এটা যেমন ঠিক তেমনই গোলকিপারের পজিশনটাও ঠিকঠাক মতো সামাল দিতে না পারলে গোল কনসিড করারই সম্ভাবনাটা বেড়ে যায়।
এরিক গার্সিয়াকে আমরা দেখতেছি সে স্কোয়াডে ফিরছে, তো তাকে হয়তো স্টার্টিংয়ে না দেখার সম্ভাবনাটাই বেশি থাকতে পারে। তবে যদি চলে আসে তাহলে তো হইল, মানে আসলো, আর না হলে তো বেঞ্চ থেকে আসবে। লামিন ইয়ামালকে সে তো তার পজিশন ঠিকঠাক মতোই প্লে করে, সে যথেষ্ট পরিমাণ পারফরমেন্সের উপরেই আছে। ইউরোতে তার পারফরমেন্স তো একদম চুকে লাগার মতোই ছিল, ওইখানে পারফরমেন্সের কারণে তার দল ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল। তো ওইটার মানে ছিটে ফুটা যদি এইখানে পড়ে, মানে বিগত 4টা ম্যাচে তো ছিল, আর ইন্টারন্যাশনাল ব্রেকেও সে ইয়া করে আসছে পার্টিসিপেট, আর এখানে যদি ওই ধারাটা অব্যাহত থাকে সেটা বার্সেলোনার জন্যই অনেক বেশি ভালো হবে আর কি। অন্যদিকে রাফিনহা সে তো তার ন্যাশনাল টিমের হয়ে ডাক পায় নাই, ব্রাজিল তাকে স্কোয়াডে রাখে নাই, যেটা বলা যায় যে অনেক বড় একটা দুঃখজনক বিষয় তার জন্য। তবে সেটা হয়তো খুব বেশি দিন এরকম থাকবে না, তার পারফরমেন্স যথেষ্ট ভালো। বিগত 4 ম্যাচে সে যে এরকম পারফরমেন্স করছে, ওই রকম পারফরমেন্স মানে খুব বেশি জন যে করতে পারছে তা কিন্তু না। তবে তার পারফরমেন্সটা যদি এখন এইভাবে কন্টিনিউ থাকে তাহলে পরবর্তীতে মানে তার ন্যাশনাল টিমের কোচ তাকে দলে রাখতে অবশ্যই বাধ্য হবেন। তো এই হচ্ছে গিয়ে মানে বার্সেলোনার মোটামুটি ইম্পর্ট্যান্ট পজিশনগুলোতে যারা হোল্ড করতেছে তারা। তাছাড়া আমরা ফেরান তোরেসকেও যথেষ্ট পরিমাণ অ্যাক্টিভিটি দেখাতে দেখি, সে যদিও অনেক সময় স্টার্ট করে না, সে সাবস্টিটিউট থেকে আসে, তবে আজকের ম্যাচে দেখা যাক যে সে কী করতে পারে। তাছাড়া মাঝখানে আরও যারা আছে তারাও কিন্তু যথেষ্ট সলিড সলিড থাকতেছে বলেই, সবাই সলিড থাকতেছে বলেই বার্সেলোনা বিগত 4টা ম্যাচে 3 পয়েন্টস করে টোটাল 12টা পয়েন্টস নিয়ে নিতে পারছিল। কুন্দে বালদে এই দুইজনকে নিয়ে যদি আলাদা করে বলি, রাইট ব্যাক লেফট ব্যাক এই দুইটা পজিশন তারা ঠিকঠাক মতোই হোল্ড করতে পারতেছে। মানে বার্সেলোনা ফুল ব্যাক মানে বেশি বেশি ব্যবহৃত হওয়ার পেছনে বা ওই দুইটা পজিশন খুব বেশি যে ইউজ করা হইতেছে হওয়ার পেছনে এই দুইজনের ইয়াটা মানে এক্সিস্টেন্সটা বেশি। যখন প্লেয়াররা পজিশনে নিজেদের সক্রিয়তা তুলে ধরতে পারে তখন ওই পজিশনের ব্যবহারটা এমনিতেই বেড়ে যায়। কুন্দে এবং বালদে এই দুইজন দুইটা সাইডে তারা যথেষ্ট সলিড, যেটা বার্সেলোনার জন্য অনেক স্বস্তির বিষয়। তাছাড়া আমরা লেফট ব্যাকে আমরা রাইট মানে সেন্টার ব্যাকে যাদেরকে দেখতে পারি তারাও যথেষ্ট ঠিকঠাক। এরিক গার্সিয়া সে যেহেতু ফিরছে, দেখা যাক সে স্টার্টিংয়ে থাকে কি না, যদি না থাকে তাহলে তো অন্যরা অবশ্যই আছে। আর দানি ওলমো আমার কাছে মনে হইতেছে না যে সে স্টার্ট করার কোনো সম্ভাবনা আছে, তবে যদি স্টার্টিংয়ে দিয়ে দেওয়া হয় তাহলে অবাক হওয়ার কিছু নেই। সে যথেষ্ট পরিমাণ তার যতটুকু করার ততটুকু করতেছে, সে যতটুকু সময় পাইছিল বিগত 4 ম্যাচে মানে যতটুকু পাইছে ততটুকুতেই তার কন্ট্রিবিউশনটা ভালোই ছিল। তাহলে তাকে যদি প্রেফার করা হয় স্টার্টিংয়ে তাহলে তো সেটা মন্দ হয় না। আর সে যদি ন্যাচারাল থাকতে পারে আগের 4টা ম্যাচের জন্য তাহলে ওইটা বার্সেলোনাকে আরও বেশি হেল্প করবে। তো মোট কথা হইতেছে 3 পয়েন্টসটা ম্যাটার। 3 পয়েন্টসটা পাইলেই টোটাল 15 পয়েন্টস 15 পয়েন্ট হয়ে যাবে, তখন তো ব্যবধানটা কই থেকে কই চলে যাবে, সেটাই হচ্ছে মূল বিষয়। সবারই কন্ট্রিবিউশন মানে সবারই অ্যাটেনশন আর সব কিছুই থাকবে পয়েন্টসের উপরে, এটা তো মানে বলতেই হয়। তো এই হচ্ছে বার্সেলোনার মোটামুটি স্কোয়াডে হিসাবটা আর পজিশন সংক্রান্ত যে বিষয়াদি আছে সেটা। কুবার্সি যথেষ্ট পরিমাণ, ইনিগো মার্টিনেজ এবং কুবার্সি এই দুইজনও যথেষ্ট পরিমাণ সলিড আছে, যেইটা বার্সেলোনাকে অনেক বেশি হেল্প করতেছে। তারা যখন থেকেই মানে সুযোগ পাইতেছে তখন থেকেই তাদের কন্ট্রিবিউশনটা তারা চালিয়ে নিতেছে, যেটা অবশ্যই ভালো। মানে প্লেয়ার্সরা দলের সাথে যে খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে পারে কোনো একটা প্লেয়ার্স দলে আসার পরে, এটা কিন্তু খুব বেশি ক্ষেত্রে যে হয় তা কিন্তু না, কিন্তু এরা মানে আসার পরই মেইন টিমের সাথে মানিয়ে নেওয়ার বিষয়টা খুব বেশি যে মানে এদিক সেদিক হয়েছে তা কিন্তু না, কম সময়ের ভেতরেই হয়ে যাওয়ার মানে আমরা দেখার ইয়াটা বেশি পাইছি আর কি। আমরা একটা জিনিস খেয়াল করে দেখি যে নতুন কোনো প্লেয়ার্স যখন দলে আসে তখন তাকে অনেক বেশি সময় দিতে হয়, কিন্তু দানি ওলমো থেকে শুরু করে এরা যখন সিনিয়র টিমের সাথে যুক্ত হয়েছে তখন থেকে গিয়েই
মানে তাদের পারফরমেন্স দেওয়াটা আরম্ভ হয়ে গেছে, যেটা ওই দলের জন্য অবশ্যই একটা ভালো বিষয়। আর